আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ফেসবুক লাইভে। আমাদের নির্ধারিত সময় ছিল সন্ধ্যা 7টা, বাট বিভিন্ন কারণে আমাদের এটা 1 ঘন্টা লেট হয়ে গেছে এবং সেটা এখন দাঁড়িয়েছে 8টা। অ্যান্ড উই আর রিয়েলি রিয়েলি ভেরি ভেরি সরি ফর দ্যাট। এখন আমরা গ্রুপের অ্যানাউন্সমেন্টে অলরেডি বলা হয়েছে যে আজকে আলোচনা করবো আমরা মূলত আমাদের এসএসসির যে জীববিজ্ঞান বই আছে তার দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা নিয়ে, এবং এটার মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আজকে আমি, যতটুকু করা যায়। ক্লাসটা 40 মিনিটের বেশি হবে না, তো 40 মিনিটে যতটুকু করতে পারি ততটুকুতেই হবে। আচ্ছা, তাহলে আমাদের জীবকোষ ও টিস্যু এটা নিয়ে প্রথম আলোচনা করতে গেলে আমাদের সর্বপ্রথম আসবে হচ্ছে জীবকোষ। এখন জীবকোষটা মূলত কি? জীবকোষটা হচ্ছে জীবদেহের একক। তাহলে আমাদের জীবকোষটা কি? জীবকোষটা হচ্ছে আমাদের জীব দেহের একক। বিজ্ঞানী সিকেবিস এবং লোই 1969 সালে এই জীবকোষ নিয়ে একটা বড় ব্যাখ্যা দেন, মানে একটা সংজ্ঞা দেন ওনারা, যে বৈষম্যবেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কি বলে? কোষ। তাহলে কারা কারা জীবকোষের একটা সুন্দর ব্যাখ্যা বা জীবকোষ কি তার একটা সুন্দর সংজ্ঞা দেন? তারা হচ্ছে বিজ্ঞানী সিকেবিস এবং লোই। সিকেবিস এবং লোই, সালটা ছিল হচ্ছে 1969 সাল। তারা কি বলে? যে বৈষম্যবেদ্য পর্দা দিয়ে আবৃত কোষ হচ্ছে বা জীবকোষ হচ্ছে এমন একটা বস্তু, এমন একটা জিনিস যেটা হচ্ছে বৈষম্যবেদ্য অর্থাৎ সিলেক্টিভলি পারমাবল পর্দা দিয়ে আবৃত এমন একটা জিনিস যেটা জীবজ ক্রিয়াকলাপের একক এবং অন্য যে কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। এখন এই জীবকোষটা কত প্রকার সেটা আমাদের জানতে হবে। এই জীবকোষটা মূলত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার কি? একটা হচ্ছে আদিকোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। এখন তোমাদের অবশ্যই জানার ইচ্ছা হচ্ছে যে আদি কোষটা কি আর হচ্ছে প্রকৃত কোষটা কি। আদি কোষটা হচ্ছে এমন একটা কোষ যেখানে যে কোষের ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে সেটা সুগঠিত নয়, অর্থাৎ এই কোষের ভিতরে থাকা নিউক্লিয়াসটার মধ্যে নিউক্লিয়ার পর্দাটা থাকে না, আর নিউক্লিয়াসের বিভিন্ন উপাদানগুলো কোষের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর প্রকৃত কোষটা হচ্ছে এমন একটা কোষ যেখানে নিউক্লিয়াসটা সুগঠিত হয়, অর্থাৎ ওর নিউক্লিয়াসের বিভিন্ন উপাদানগুলো একটা পর্দা দ্বারা, অর্থাৎ যেটাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন জানি, সেটা দ্বারা আবৃত থাকে। এটা হচ্ছে মূলত একটা বেসিক পার্থক্য আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে। তারপরও কয়েকটা পার্থক্য হচ্ছে, আদি কোষের ভিতরে তোমাদের রাইবোজোম থাকে, প্রকৃত কোষে রাইবোজোম থাকে, বাট পার্থক্যগুলো হচ্ছে আদি কোষের মধ্যে তোমাদের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না। তাহলে আদি কোষে কি কি থাকে না? মাইটোকন্ড্রিয়া, আচ্ছা লিখলাম না, লিখলে অনেক বড় হয়ে যাবে। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং হচ্ছে কি প্লাস্টিড, সো আরো কিছু অঙ্গাণু থাকে না। আর রাইবোজোমটা থাকে, যার কারণে মূলত রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। তো রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট খ নাম্বারের কোশ্চেন, যে রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কেন? রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কেন? এটাই একমাত্র কোষীয় অঙ্গাণু যেটা তোমার আদি কোষও আছে, প্রকৃত কোষও আসে একদম সঠিক, মানে একই রকম গঠন, একই রকম সবকিছু নিয়ে এই রাইবোজোমটা আদি কোষও থাকে, প্রকৃত কোষও থাকে। আরো অনেক উপাদান থাকে, বাট সেগুলোকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় না, কারণ সেগুলো আকার আকৃতি বা তাদের গঠনগত দিক থেকে কিছুটা হলেও পার্থক্য থাকে। বাট রাইবোজোম তার কাজের দিক থেকে, তার গঠনের দিক থেকে, আকারের দিক থেকে, সব দিক থেকেই এই আদি কোষ এবং প্রকৃত কোষে একইভাবে অবস্থান করে, যার কারণে মূলত রাইবোজোমকে
সার্বজনীন অঙ্গাণু বলা হয়। এই রাইবোজোমের কাজটা কি? রাইবোজোমের কাজটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে রাইবোজোম কাকে বলে? কোষের যে দানাদার অঙ্গাণুর ভিতরে, রাইবোজোমটা দানাদার হয়, যে দানাদার অঙ্গাণুর ভিতরে প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে কি বলে? তাকে রাইবোজোম বলে। তারপর হচ্ছে ক্রোমোজোমে কেবল আদিকোষের ক্ষেত্রে, আদিকোষ, আমি তো মুছে ফেললাম, বলি আদিকোষ। আদিকোষের ভিতরে ডিএনএ থাকে এবং প্রকৃত কোষে তোমার ডিএনএ, আরএনএ, প্রোটিন এবং হিস্টোন থাকে। তার মানে আরেকটা পার্থক্য কি, যে তোমার আদিকোষে থাকে কি? ডিএনএ, এবং প্রকৃত কোষে থাকে কি? ডিএনএ, আরএনএ, প্রোটিন এবং হিস্টোন থাকে। এগুলো হচ্ছে ক্রোমোজোমের ভিতরে অবস্থান করে। অধিকাংশ জীবকোষই মূলত কিসের অন্তর্ভুক্ত? এই প্রকৃত কোষের অন্তর্ভুক্ত। খুবই কম পরিমাণ আদিকোষই আমাদের পৃথিবীতে আছে। এর একটা উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া, এই ধরনের কোষ। তো নীলাভ সবুজ শৈবালের একটা নাম হচ্ছে নষ্টক, এটা আমরা সকলেই জানি। আর প্রকৃত কোষের উদাহরণ তো বলে শেষ করা যাবে না, অসংখ্য। আমরা নিজেরাও প্রকৃত কোষে, আমরা মানুষ, আমরা কি? আমরা প্রকৃত কোষে। এখন এই প্রকৃত কোষটা বা দুই প্রকার। কি কোষ? প্রকৃত কোষ। এটা কয় প্রকার? দুই। আচ্ছা, এই দিক দিয়ে লিখি, দুই প্রকার। কি কি? একটা হচ্ছে দেহকোষ, যেটা আমাদের দেহ গঠনে সাহায্য করে। আরেকটা হচ্ছে তোমাদের জনন কোষ, যেটা আমাদের জনন কাজে সাহায্য করে। কি কোষ? জনন কোষ। তাহলে প্রকৃত কোষ কয় প্রকার? প্রকৃত কোষ হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে দেহকোষ, আরেকটা হচ্ছে কি? জনন কোষ। এখন দেহকোষের কাজটা কি? দেহকোষের কাজটা হচ্ছে বহুকোষী জীবের জীবদেহটা গঠন করা, এবং এদের যে বিভাজনটা, মানে দেহকোষের যে বিভাজনটা, সেটা ঘটে মূলত মাইটোসিস পদ্ধতিতে। আর জনন কোষের কাজ হচ্ছে জীবের জনন এবং জনুক্রম দেখা যায় এমন সব জীবেই মূলত এই জনন কোষটা উৎপন্ন হয়। এরা মিউসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এদের মূল কাজ হচ্ছে জীবের প্রজননে সাহায্য করা। তাহলে দেহকোষের কাজ কি? দেহকোষের কাজ হচ্ছে জীবের দেহ গঠন করা, এটা বিভাজন হয় মাইটোসিস পদ্ধতিতে। জনন কোষের কাজ হচ্ছে জীবের জননের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করা, এবং এর বিভাজন ঘটে মিউসিস বিভাজনে। এগুলো কাদের দেহে দেখা যায়? যাদের দেহে মূলত যৌন প্রজনন এবং যৌনক্রম দেখা যায়, এই ধরনের জীবে জনন কোষ উৎপন্ন হয়। আর দেহকোষ উৎপন্ন হয় যেসব জীবের দেহ আছে, মানে আমাদের সকলের দেহেই, মানে বহুকোষী প্রাণীর দেহে দেহকোষ থাকে। দেহকোষ সকলের দেহেই দেখা যায়, তবে জনন কোষ কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না। এটা হচ্ছে মূলত দেহকোষ এবং জনন কোষের মোটামুটি পার্থক্য। তারপর বই থেকে তোমাদের বলি, হ্যাঁ, এগুলো বলা আছে যে বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়। আচ্ছা, এখানে মিউসিস কোষ বিভাজনটা সম্পর্কে একটু বলা আছে, যে মিউসিস কোষ বিভাজনটা কি। আশা করি এটা সম্পর্কে তোমাদের বলার দরকার নেই, কারণ ক্লাস 8-এ তোমরা মিউসিস কোষ বিভাজন সম্পর্কে জানছো। দেন সারা বছর তোমরা এগুলো নিয়ে পড়ছো। যেহেতু এই ক্লাসটা আমরা বিশেষ করে এসএসসি 2022 ব্যাচের জন্য করছি, যাদের অলরেডি সিলেবাস শেষ, যারা এখন শুধু প্রিপারেশন নিচ্ছে। তো ওইটুকু ডিপে আমার মনে হয় যে এত কিছু আলোচনার দরকার নেই। যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করলেই খুব ভালো হবে। তো এখানে বলা আছে যে অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। পুংস্থি জনন কোষ মিলিত হয়ে গ্যামেট তৈরি করে নতুন জীবদেহ সূচনা করে, এবং এই জীবদেহের মাধ্যমে যেই জাইগোটটি তৈরি হয়, সেই জাইগোটটি বিভাজিত হয়ে মূলত একটি পূর্ণাঙ্গ দেহকোষের উৎপন্ন করে। তাহলে কি হয়? পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ, এরা পরস্পর মিলিত হয়ে একটা কি তৈরি করে? জাইগোট। এবং এই জাইগোট থেকেই মূলত আমাদের সম্পূর্ণ দেহটা তৈরি হয়, আমাদের জীবদেহটা তৈরি হয়। এবং এই তৈরি প্রক্রিয়াটা হচ্ছে মূলত মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে ঘটে থাকে। তারপর দেওয়া আছে তোমাদের উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ। এখানে কিছু অঙ্গাণুটা দেওয়া আছে, দুইটা ছবি দেওয়া আছে, তোমাদের বইটা দেখো। ওই লিখতে শেষ। আচ্ছা, এই যে উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু সমূহ আর হচ্ছে প্রাণী কোষের প্রধান অঙ্গাণু সমূহ। এই যে অংশটা আছে প্রাণী কোষের ক্ষেত্রে, যে চিত্রটা দেওয়া আছে, এই যে খাসকৃত অংশটা, এটাকে বলে ফিনোসাইটিক বেসিকল। আমি চিত্রটা আঁকলাম না, কারণ চিত্র আঁকতে এখন অনেক সময় লাগবে। আর এখানে কোষ আবরণীটা চিহ্নিত করা নাই, এটা তোমরা লিখে নিতে পারো। তারপর হচ্ছে তোমাদের
এখানে দেওয়া আছে কোষ প্রাচীর নিয়ে, যে কোষ প্রাচীরের গঠনটা কিরকম ওটা নিয়ে একটু ব্যাখ্যা করা আছে। কোষ প্রাচীর, এখানে যেই চিত্রটা তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা এটা ইউজ করতে পারো। তারপর আমি একটা চিত্র এঁকে দিচ্ছি, ওইটা ইউজ আমি করছি। আমরা যেসব আমাকে এক টিচার শিখিয়েছিলেন, তার কাছ থেকে এটা শিখছি। এন্ড থ্যাঙ্কস টু ওই টিচারকে, যে এটা খুবই উপকারী এবং খুবই স্পষ্ট একটা চিত্রটা হচ্ছে ঠিক এরকম। ইন্টারমিডিয়েটে গেলে তোমরা চিত্রটা ঠিক এভাবেই দেখতে পাবা। এরকম। তো এটা হচ্ছে মানে এই অংশটা বাদ খাইছে, আবার এই অংশ আছে এরকম। এটা আসলে একদম অনুবীক্ষণ যন্ত্র দিয়া এটাকে একদম জুম করে দেখা হয়েছে। তো এই যে অংশগুলো, তোমার প্রথমের যে অংশটা সেটা হচ্ছে অন্তঃস্তর, এটা হচ্ছে তোমাদের প্রাথমিক প্রাচীর। আবার বলছি, এটা হচ্ছে তোমাদের অন্তঃস্তর, এটা হচ্ছে তোমাদের পরের যে অংশটা সেটা হচ্ছে তোমাদের প্রাথমিক প্রাচীর। তারপর হচ্ছে তোমাদের অন্তঃস্তর, মধ্যস্তর, বহিস্তর। এটা হচ্ছে মধ্যস্তর, এটা হচ্ছে একদম বাহির দিকের স্তর, এটা হচ্ছে একদম বহিস্তর। তাহলে এটা কি, একদম ভিতরের যে স্তরটা সেটা হচ্ছে অন্তঃস্তর, তারপরে একদম বাহিরের দিকে যে স্তরটা সেটা হচ্ছে বহিস্তর। এখন এই যে অন্তঃস্তর, বহিস্তর এবং মধ্যস্তর, এটা হচ্ছে মধ্যস্তর, এই তিনটা স্তর নিয়ে মূলত কি তৈরি, গৌণ প্রাচীর তৈরি। গৌণ প্রাচীর। তাহলে এটা হচ্ছে অন্তঃস্তর, তারপর হচ্ছে মধ্যস্তর, তারপর বহিস্তর, এই তিনটা নিয়ে কি তৈরি, গৌণ প্রাচীর তৈরি। তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর এবং মধ্যপদ্মা। এটা হচ্ছে আমি আসলে এটা এইভাবে না, এই তিনটে স্তর মূলত এর ভিতরে পড়ে যায় এবং তোমার প্রাথমিক প্রাচীর এবং হচ্ছে গৌণ প্রাচীর মাধ্যমে ডিরেক্ট মানে এখানে চিহ্নিত করা হয়। এত ডিপলি আসলে চিহ্নিত করার দরকার নাই, তোমরা ডিরেক্টলি কি করবা, আচ্ছা ডিরেক্টলি তোমরা এভাবে দিবা যে এটা হচ্ছে তোমাদের গৌণ প্রাচীরের তিনটা স্তর এবং এটা হচ্ছে তোমাদের কি প্রাথমিক প্রাচীর, এবং এই যে অংশ মধ্যবর্তী যে পদ্মাটা সেটা হচ্ছে কি মধ্য পদ্মা। আচ্ছা, তারপরে কেউ যদি এই চিত্রটা না বুঝে থাকো, না বুঝলে তোমরা বইটা ইউজ করতে পারো, সমস্যা নেই। তারপর এই চিত্রটা আমি খাতায় এঁকে একদম সুন্দরভাবে যে কিভাবে কোষ প্রাচীরটা আঁকবে বা চিহ্নিত অংশগুলো নিয়ে আলাদা একটা ভিডিও দিয়ে দিব, বা একটা কি বলো যে একটা ছবি তুলে তোমাদেরকে পোস্ট করে দিব গ্রুপে, সেখান থেকে দেখে নিতে পারবা। গ্রুপ লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। সো কোষ প্রাচীর বা সেল ওয়াল সম্পর্কে একটু বলি যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি। তাহলে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ভিতরে আমরা বেসিক দুটা পার্থক্য পাইছি। একটা হচ্ছে প্রাণী কোষে কোষ প্রাচীর কি থাকে না, এবং উদ্ভিদ কোষে কি হয়, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, আই মিন সেল ওয়াল থাকে। তারপর প্রাণী কোষে তোমাদের প্লাস্টিক থাকে না এবং উদ্ভিদ কোষে কি থাকে, প্লাস্টিক থাকে। তারপর হচ্ছে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল, কারণ এদের যেই মানে কোষ প্রাচীরের যে রাসায়নিক পদার্থগুলো থাকে সেগুলো হচ্ছে সেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে, এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এখন তোমাদের স্পেশালি যে দুইটা জিনিসের কথা বলা হয়েছে, যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে তোমাদের প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। এবং তোমাদের যে ছত্রাক আছে তার কোষ প্রাচীরটা মূলত কি দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি, এবং তোমাদের ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে
তৈরি। আই থিঙ্ক তোমাদের কোন ব্যাকটেরিয়া কোষ এটা ক্লিয়ার হয়েছে। তারপরের অংশে যাই। তারপর হচ্ছে তোমাদের হ্যাঁ প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট। আমি যে কোষ প্রাচীরটা তোমাদের দেখাইছিলাম যে ঠিক এরকম গঠন, এক পাশ দিয়ে দেখালাম, এই যে প্রাথমিক কোষ প্রাচীরটা এটা মূলত একটা স্তর, এই কিন্তু একটা স্তর, এই অংশটাকে প্রাথমিক কোষ প্রাচীর বলে। এবং এই যে অংশটা এটাকে বলে পিট পেয়ার। এই যে দুইটা আবরণের মধ্যবর্তী অংশ আছে, তোমরা যদি কোষটা দেখো, এই যে উদ্ভিদ কোষটা যদি দেখো, ঠিক এই অংশটা একটা ছিদ্র আছে, এই যে এই জায়গায় একটা ছিদ্র আছে, এই যে ছিদ্রগুলো এগুলোকে বলে কি ফিট পেয়ার। এটার নামই ফিট পেয়ার। এবং এটা হচ্ছে কি তোমাদের প্রাথমিক স্তর। এটা হচ্ছে তোমাদের প্রাথমিক স্তর এবং এটা কি এটা এক স্তরী। তারপর হচ্ছে মধ্যপদ্মা, এই যে মধ্যপদ্মা এটার উপর তোমাদের প্রোটোপ্লাজম, মানে এটা হচ্ছে প্রাথমিক স্তর, এই স্তরের উপর অংশটাই কি মধ্যপদ্মা। তো এর উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে পুরু হয়ে এই একটা আবরণী সৃষ্টি করে। এটা হচ্ছে মূলত কি গৌণ প্রাচীর। এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কি গৌণ প্রাচীর। এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ জমা হয়। এই প্রাচীরের মাঝে মাঝে আবার কিছু ছিদ্র থাকে যেগুলোকে মূলত কি বলে কূপ বলে। এই কূপ দিয়ে বিভিন্ন পদার্থ চলাচল করে। তারপরও আলাদা একটা অঙ্গাণু বলা হয়েছে যে একটা অনুবীক্ষণিক নালী থাকে প্লাজমাডেজমাটা, যার মাধ্যমে কোষ প্রাচীরের যে অংশ দিয়ে কোষ পাশের কোষের সাথে সংযোগ রক্ষা করে, মানে বিভিন্ন জিনিস আদান প্রদান করে, সেটার নাম হচ্ছে মূলত প্লাজমাডেজমাটা। আমরা এই যে কোষ প্রাচীরের বিভিন্ন অংশটা দেখতে পাচ্ছি, এই যে ছিদ্রগুলো যেগুলোর সাথে পাশের কোষের সাথে ও সংযোগ রক্ষা করে, এই যে অংশগুলো এগুলো দিয়ে ও পাশের কোষের সাথে সংযোগ রক্ষা করে এবং এগুলোকে বলে কি প্লাজমাডেজমাটা। তো কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করা, কোষের আকার আকৃতি বজায় রাখা, পাশের কোষের সাথে প্লাজমাডেজমাটা অর্থাৎ অনুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করা এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এখন এই যে প্লাজমাডেজমাটা কিসের অংশ? প্লাজমাডেজমাটা মূলত ওই যে কূপ, কোষ প্রাচীরের মধ্যে যে ছিদ্রগুলো দেখা যায় কূপ, ওই কূপের অংশ হচ্ছে মূলত প্লাজমাডেজমাটা। ওই কূপের ভিতরে আরো অনুবীক্ষণিক এক ধরনের নালী থাকে, ওই কূপটা হচ্ছে একটা ছিদ্র, বাট ওই ছিদ্রের ভিতরে একটা নালী দিয়ে পরবর্তী কোষের সাথে সংযোগ সৃষ্টি হয়। না হলে কিন্তু কোষের মধ্যবর্তী অঞ্চলে এই পদার্থগুলো কি করবে? ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো তারপর হচ্ছে প্রোটোপ্লাজম। কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে সেটা হচ্ছে কি প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজমের দুইটা বৈশিষ্ট্য হচ্ছে, এক, এরা হচ্ছে অর্ধস্বচ্ছ, আর হচ্ছে কি এরা থকথকে জেলির মতো, থকথকে জেলির মতো। তাহলে এখন তো প্রোটোপ্লাজমে চলে আসছি। প্রোটোপ্লাজম, আচ্ছা, তাহলে প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য কি? এক হচ্ছে এরা অর্ধস্বচ্ছ, দুই হচ্ছে এরা থকথকে জেলির মতো। তাহলে প্রোটোপ্লাজম কাকে বলে? কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ ও থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে কি বলে? প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কি? কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছু হচ্ছে মূলত কি প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কি? কোষ ঝিল্লি দিয়ে সবকিছু ঘেরা প্রোটোপ্লাজম। এই কথাটা এতবার বলছি কারণ এখানে এরপরে আরেকটা কথা বলা আছে যে কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। তো এখানে অনেকে কনফিউজ হয়ে যায় যে আসলে জিনিসটা কি। একটা বড় কনফিউশন কাজ করে কিন্তু এই স্থানে। প্রথম কথাটা হচ্ছে যে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি এটা দিয়ে ঘেরা সকল কিছুই কিসের অংশ? প্রোটোপ্লাজমের অংশ। এই প্রোটোপ্লাজমের অংশ। কিন্তু তারপরের লাইনে বলা হচ্ছে যে এই কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলে যে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছু যেহেতু প্রোটোপ্লাজমের অংশ, তাহলে কোষ ঝিল্লি তো প্রোটোপ্লাজমের অংশ হওয়া কারণ ছিল না। তাহলে তো বলা দরকার ছিল যে সম্পূর্ণ কোষটাই প্রোটোপ্লাজম, বাট তা কিন্তু নয়। কোষ ঝিল্লির ভিতরের যে অংশগুলো আছে ওগুলোকেই মূলত প্রোটোপ্লাজম বলে, বাট অনেক সময় এই কোষ ঝিল্লিকেও প্রোটোপ্লাজমের অংশ হিসাবে ধরা হয়।
তো এছাড়াও এই প্রোটোপ্লাজমের ভিতরে থাকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া সহ আরো যেসব অঙ্গাণুগুলো আছে সেগুলো, এবং এর ভিতরে একদম প্রধান একটা অঙ্গাণু থাকে সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। তারপর হচ্ছে কোষ ঝিল্লি। এই একটা অঙ্গাণুর অনেকগুলো নাম আছে, নামগুলো হচ্ছে কোষ ঝিল্লি, যেহেতু আগে কোষ ঝিল্লি লিখি, কোষ ঝিল্লি। আর একটা নাম হচ্ছে, আচ্ছা এভাবে লিখি, কোষ ঝিল্লি, কোষ আবরণী। তারপর হচ্ছে বায়ো মেমব্রেন। তারপর হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটা অবশ্য বইয়ে লেখা আছে, প্লাজমা লেমা লেখা আছে, প্লাজমা লেমা। তারপর হচ্ছে প্লাজমা মেমব্রেনও বলে এটাকে। তারপর আরেকটা নাম হচ্ছে কোষ মেমব্রেন বা সেল মেমব্রেন, ইংরেজিতে আর কি, এটা সেল মেমব্রেন। সেল মেমব্রেন। তাহলে এই কোষ ঝিল্লির নাম কয়টা? কোষ ঝিল্লি, কোষ আবরণী, বায়ো মেমব্রেন, প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন। এখন যেটা যে তোমার কোশ্চেন আসুক তোমাকে অবশ্যই বুঝে নিতে হবে সেই জিনিসটা আসলে কে, তোমার বইয়ে থাকা কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। আচ্ছা, কোষ ঝিল্লি কি? প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বলে। একটু আগে কিন্তু বলা হয়েছিল যে কোষ ঝিল্লির নিজ কার অংশ? প্রোটোপ্লাজমের অংশ। বাট এখনই আবার বলা হচ্ছে যে প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে বলা হয় কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। এই কারণে বলছিলাম, ওই লাইনটা এতবার বলছিলাম যে কোষ ঝিল্লি আসলে সব সময় প্রোটোপ্লাজমের অংশ নয়। যখন তোমার কোষ ঝিল্লিকে আলাদাভাবে স্পেসিফাই করতে হচ্ছে বা আলাদাভাবে ব্যাখ্যা করতে হচ্ছে তখন কোষ ঝিল্লিটা আলাদা নিজে একটা অঙ্গ, প্রোটোপ্লাজমের অংশ নয়। বাট যখন তুমি সম্পূর্ণ কোষটাকে একসাথে ব্যাখ্যা করছো তখন তুমি প্রোটোপ্লাজম বলে এটাকে এর ভিতরে নিয়ে আসতে পারবা। বাট যখন আলাদাভাবে ব্যাখ্যা করতে হয় তখন কোষ ঝিল্লিকে আলাদাভাবে তোমাকে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে কোষ ঝিল্লির ভিতরে কিছু বাস থাকে। তোমরা যদি বইয়ের চিত্রটা দেখো, চিত্রটা ঠিক এরকম, ঠিক এরকম, এবং এগুলোতে কিছু ছিদ্র থাকে, আন্তঃকোষীয় পাক, তারপরে ভিতরে আরো কিছু নালী থাকে যেগুলোর মাধ্যমে আসলে বিভিন্ন পদার্থ আদান প্রদান ঘটে। তো এই যে অংশগুলো এগুলোকে কি বলে? এগুলোকে বলে মাইক্রোবিলাই। এগুলোকে কি বলে? এগুলোকে বলে মাইক্রোবিলাই। এবং এই যে অংশগুলো এগুলোকে বলে আন্তঃকোষীয় স্থান। আন্তঃকোষীয় স্থান। তাহলে কোষ ঝিল্লির চিত্রটা হচ্ছে এটা, এটার যে আঙ্গুলের মতো অভিক্ষেপ সেগুলোকে বলে কি? মাইক্রোবিলাই। এবং এই যে ছিদ্রগুলো থাকে সেগুলোকে বলে কি? আন্তঃকোষীয় স্থান। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তাহলে কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষ ঝিল্লি একটি বৈষম্যবদ্ধ পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে কোষের মধ্যে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে কে? আমাদের এই কোষ ঝিল্লি। তারপর হচ্ছে এবং পাশের কোষ থেকে পরস্পরকে আলাদা করে রাখে। সরি, এই অংশটার মূল কাজ হচ্ছে অন্য একটা কোষের সাথে, ঠিক অন্য একটা কোষে যেরকম এই অঙ্গাণুগুলো থাকে সেগুলোর মাধ্যমে এরা পরস্পরকে, দুটা কোষকে নিজেদের থেকে আলাদা করে রাখে, এবং এই যে আন্তঃকোষীয় স্থানগুলো আছে সেগুলোর মাধ্যমে এরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। আই থিঙ্ক কোষ ঝিল্লি তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এতক্ষণ আমরা দুইটা অঙ্গাণু নিয়ে আলোচনা, মানে কোষের বাইরে থেকে দেখা যাচ্ছে এমন অঙ্গাণু নিয়ে আলোচনা করছি। কোষ ঝিল্লি কিন্তু তোমাদের প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। সো উদ্ভিদ কোষে থাকে কি? কোষ প্রাচীর। কোষ ঝিল্লি তোমাদের প্রাণী কোষে থাকে। তো এতক্ষণ দেখা যাচ্ছিল বাইরের অঙ্গাণুগুলো। আর সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজমকে কেন ব্যাখ্যা করা হয়েছে? কারণ কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে স্পেসিফাই, এইটা হচ্ছে, ধরো এই একটা কোষ আমি আঁকলাম, এই সম্পূর্ণটা হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। এর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার কোষ প্রাচীর, আর প্রাণী কোষের ক্ষেত্রে এই পুরাটাই প্রোটোপ্লাজম, এবং তখন আর এই অংশটা থাকে না, এই যে দাগটা এটাকে বলে কোষ ঝিল্লি। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে।
যে মূলত কেন তোমার এখানে কোষ ঝিল্লি, প্রোটোপ্লাজম এবং কোষ প্রাচীরকে ব্যাখ্যা করা হয়েছে, কারণ এগুলো বাইরে থেকে দেখা যায়। তারপর হচ্ছে তোমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, মানে প্রোটোপ্লাজমের ভিতরে যে জিনিসগুলো থাকে। আচ্ছা, প্রথমে আসি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু মূলত দুই ধরনের। একটা হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু, একটা হচ্ছে ঝিল্লিযুক্ত, আরেকটা হচ্ছে তোমাদের ঝিল্লিবিহীন। ঝিল্লিযুক্ত এবং ঝিল্লিবিহীন। তাহলে তোমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু মূলত কয় ধরনের? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু মূলত দুই ধরনের, একটা হচ্ছে ঝিল্লিযুক্ত আর একটা হচ্ছে তোমাদের ঝিল্লিবিহীন। এখন ঝিল্লিযুক্তের মধ্যে কোনগুলো অন্তর্ভুক্ত এবং ঝিল্লিবিহীনের মধ্যে কোনগুলো অন্তর্ভুক্ত সেগুলো যদি এক নজরে দেখে নেই, তাহলে তোমাদের ঝিল্লিযুক্তের ভিতরে আছে মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড আবার নিজে তিন প্রকার, কোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। তারপর হচ্ছে গোলজি বস্তু, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে আসা লিখি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর হচ্ছে কোষগহ্বর, তারপর হচ্ছে লাইসোজোম। মূলত তোমাদের বইয়ে এগুলো নিয়ে আলোচনা আছে যে ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো কি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু মূলত দুই প্রকার, একটা হচ্ছে ঝিল্লিযুক্ত আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন, এবং একটা হচ্ছে ঝিল্লিযুক্ত একটা হচ্ছে ঝিল্লিবিহীন। এবং ঝিল্লিযুক্তটা যে অঙ্গাণুগুলো, ঝিল্লিযুক্ত যে অঙ্গাণুগুলো সেগুলো হচ্ছে এই অঙ্গাণুগুলো, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষগহ্বর, লাইসোজোম। একজন কমেন্ট করছে যে কোষ ঝিল্লিটা একটু আবার বুঝাতাম, তো আমি আবার একটু একদম সংক্ষেপে কোষ ঝিল্লিটা যদি একটু বুঝিয়ে দেই। কোষ ঝিল্লি একদম সংক্ষেপে, কোষ ঝিল্লির আমি কয়টা নাম বলছি? কোষ ঝিল্লির নাম হচ্ছে টোটাল চার পাঁচটা বলছি, আমি একটু গণি, 1 2 3 4 5 6, টোটাল 6টা নাম বলছি আমি কোষ ঝিল্লির। একটা হচ্ছে কোষ ঝিল্লি, তারপর হচ্ছে প্লাজমা লেমা, তারপর কোষ আবরণী, তারপর বায়ো মেমব্রেন, তারপর সেল মেমব্রেন, তারপর প্লাজমা মেমব্রেন। তার মানে প্লাজমা লেমাও কোষ ঝিল্লির নাম, প্লাজমা মেমব্রেনও কোষ ঝিল্লির নাম। তো কোষ ঝিল্লির চিত্রটা ছিল ঠিক এরকম, আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ ছিল, এবং এই যে অংশটা ছিল, তোমরা বইটা খোলো, বই যে চিত্রটা দেখবা ওইখানে একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এই যে আঙ্গুলের মতো যে অভিক্ষেপগুলো, এই যে অংশগুলো, এগুলোকে বলে তোমাদের মাইক্রোবিলাই, এবং এই যে এখানে যে অংশ ছিদ্রগুলো আছে বা নালীগুলো আছে এগুলোকে বলে আন্তঃকোষীয় স্থান। এবং এই কোষ ঝিল্লির কাজ হচ্ছে এই মাইক্রোবিলাইগুলো, মানে কোষ ঝিল্লিতে থাকা মাইক্রোবিলাইগুলোর কাজ হচ্ছে পাশের কোষ থেকে এই কোষটাকে আলাদা করে রাখা। মানে যখন কোষগুলো, অনেকগুলো কোষ একসাথে থাকবে বহুকোষী প্রাণীর ক্ষেত্রে, তখন একটা কোষকে কিভাবে বোঝা যাবে? তখন এই যে অংশগুলো, এই অংশগুলো দ্বারা একটা কোষ আরেকটা কোষ থেকে আলাদা হয়ে থাকে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই কোষটা আলাদা একটা কোষ। এবং এই যে আন্তঃকোষীয় স্থান, এই যে নালীগুলো, এগুলো দিয়ে কি করে? পাশের কোষের সাথে বিভিন্ন জিনিস আদান প্রদান করে। তারপর এটা হচ্ছে এই কোষ ঝিল্লিটার ওই যে প্রথমে যে কোষের একটা সংজ্ঞা দিয়েছিলাম, যে বিজ্ঞানী সিকেবিজ এবং লোই 1969 সালে যে সংজ্ঞাটা দেয় যে বৈষম্যবেদ্য পর্দা দিয়ে আবৃত, অর্থাৎ একটা কোষ বৈষম্যবেদ্য পর্দা দিয়ে আবৃত, যার কারণে তারা অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে এই কোষ ঝিল্লির একটা কাজ হচ্ছে এরা বৈষম্যবেদ্য পর্দা দিয়ে আবৃত, অর্থাৎ এরা কি করে? অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, পাশের কোষ থেকে নিজেকে আলাদা করে রাখে। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। লিপিড প্লাস প্রোটিন, অর্থাৎ লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। সো এই কোষ ঝিল্লির যে বাস, এটা কি বলে? মাইক্রোবিলাই। আবার বলছি,
কোষঝিল্লির এই যে চিত্রটা, এই চিত্রর এই যে বাস্কিত অংশটা এটাকে বলে কি মাইক্রোবিলাই, আর এই যে আন্তঃকোষীয় যে নালীগুলো আছে এগুলোকে বলে কি আন্তঃকোষীয় স্থান। আই থিঙ্ক যে কমেন্ট করতে তার সম্পূর্ণটা বোঝা গেছে। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবা। আচ্ছা, তো সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো বলছিলাম, একটা হচ্ছে ঝিল্লিযুক্ত, একটা ঝিল্লিবিহীন, এটা বুঝাতে এগুলো মুছে ফেলছি। তো ঝিল্লিযুক্ত একটা লিস্ট দিছিলাম যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, কোষগহ্বর, লাইসোজোম এটসেট্রা এটসেট্রা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, এগুলো হচ্ছে কি মূলত ঝিল্লিযুক্ত। এবং ঝিল্লিবিহীনটা নিয়ে পরে আলোচনা করব, যেহেতু আগে ঝিল্লিযুক্ততা আসছে। সো সাইটোপ্লাজমিক অঙ্গাণু কাকে বলে? আমি তো সাইটোপ্লাজমিক অঙ্গাণুর প্রকারভেদে চলে গেলাম, বাট কাকে বলে এটা একটু পরে বুঝাচ্ছি, এটার পরে বুঝাচ্ছি, কারণ তাহলে বুঝতে সুবিধা হবে। তুমি যদি দেখো সাইটোপ্লাজমিক অঙ্গাণু এবং প্রোটোপ্লাজম, হ্যাঁ প্রোটোপ্লাজম যখন আমরা আলোচনা করছিলাম তখন সেখানে তোমাদের বইটাই যদি তুলো 21 নম্বর পৃষ্ঠা, তাহলে দেখতে পাবে যে কোষঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমিক অঙ্গাণু এবং নিউক্লিয়াস। এখানে স্পেসিফিক ভাবে তোমার সাইটোপ্লাজমিক অঙ্গাণুকে আলাদা করা হয়েছে, দেন নিউক্লিয়াসকে আলাদা করা হয়েছে। তাহলে যদি প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে তুমি সরিয়ে ফেলতে পারো তাহলে যে অঙ্গাণুগুলো থাকবে সেগুলো কি তোমার সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এবং সেই সাইটোপ্লাজমিক অঙ্গাণু মূলত দুই প্রকার, একটা হচ্ছে ঝিল্লিযুক্ত আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন। এবার ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমের যে অঙ্গাণুটা, সেটা প্রথম যে অঙ্গাণুটা আসছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সেটা নিয়ে আলোচনা করি। মাইটোকন্ড্রিয়া, আচ্ছা মাইটোকন্ড্রিয়া, আচ্ছা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার এক নম্বরে যে কাজটা করে সেটা হচ্ছে এটা আমাদের শক্তি উৎপন্ন করে। এটা হচ্ছে কোষের শক্তিকর বলা হয়, কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে আমাদের ক্যাপ চক্রটা ঘটে। ক্যাপ চক্র কি? এটা শ্বসনের একটা চক্র। যারা এসএসসি 2022 ব্যাচের যারা দেখছো তাদের অবশ্য চতুর্থ অধ্যায় পড়া হয়েছে, ওইখানে এগুলো নিয়ে কিন্তু বিশদ আলোচনা আছে। সো আমি যদি কিছু বলি, যারা হয়তোবা নতুন এসএস 9-এ উঠছো, হয়তোবা ক্লাসটা দেখছো, তাদের হয়তোবা বুঝতে সমস্যা হতে পারে, বা যারা এসএসসি 2022 তাদের কিন্তু বুঝতে সমস্যার কথা নয়, কারণ অলরেডি চতুর্থ সম্পূর্ণ বইটাই ওদের পড়া হয়ে গেছে। তো এই শব্দগুলোর সাথে ওরা খুবই পরিচিত। তো মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিকর বলা হয়? বিকজ মাইটোকন্ড্রিয়াতে কি হয়? ক্যাপ চক্রটা ঘটে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমরা নিজেরা কিছু তথ্য কমেন্টে জানাও, আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়ি। আচ্ছা, তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আমরা। মাইটোকন্ড্রিয়া নিয়ে তোমরা কমেন্টে কিছু বলো, এই মাইটোকন্ড্রিয়া নিয়ে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া নিয়ে তোমাদের কিছু মতামত জানতে চাচ্ছিলাম, দেখি কে কি কমেন্ট করে মাইটোকন্ড্রিয়া নিয়ে। আচ্ছা, হয়তো এখন কেউ কমেন্ট করতে চাচ্ছে না, সবাই পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত, একদম সম্পূর্ণ ক্লাসে মনোযোগ আছে। আচ্ছা, তাহলে আমি মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা শুরু করে দিই। যদি মাইটোকন্ড্রিয়ার চিত্রটা প্রথমে আঁকি, তোমাদের বইয়ে যে চিত্রটা দেওয়া আছে ঠিক এরকম। এই জাস্ট এরকম, এখানে কিছু কিছু অংশ আছে। এটা হচ্ছে কি তোমাদের ঝিল্লি। এই ঝিল্লিটা কিন্তু দুই স্তরী বিশিষ্ট, মানে আমি যেটা মোটা করছি যদি একটু চিকুনকালি হইতো তাহলে মাঝখান দিয়ে একটা ইয়া থাকতো। এটা দুই স্তরী বিশিষ্ট, এবং একটা স্তর হচ্ছে এখানে তোমাদের বহি মেমব্রেন, আর একটা হচ্ছে অন্ত মেমব্রেন। মানে তোমাদের এই যে মাইটোকন্ড্রিয়াটা আছে এটা মূলত দুই স্তরী বিশিষ্ট, হ্যাঁ দ্বিস্তরী। সবচেয়ে বাহিরের যে স্তরটা সেটাকে বলে বহি মেমব্রেন, অর্থাৎ এই ঝিল্লির অন্তর্ভুক্ত। একটা হচ্ছে বহি মেমব্রেন, একটা হচ্ছে অন্ত মেমব্রেন। বাইরেরটাকে বলে বহি মেমব্রেন এবং ভিতরেরটাকে কি বলে? অন্ত মেমব্রেন। তারপর হচ্ছে
এই যে অংশগুলো আমি দেখাইছি এরকম যে দানাদার অংশগুলো, সেগুলো হচ্ছে কি অক্সিজম। এগুলো হচ্ছে কি অক্সিজম। তারপর এই মাইটোকন্ড্রিয়ার এই অংশের ভিতরে যে তরল পদার্থগুলো থাকে সেগুলোকে বলে ম্যাট্রিক্স। কি বলে? ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর এই যে বাষ্পিত যে অংশগুলো আছে, এই যে বাষ্পিত অংশগুলো, এই দানাদার অংশগুলো না, এই যে ধরো ফোড়ার মতো যে অংশগুলো আছে ওগুলো না, এই যে বাজের মতো যে অংশটা আছে এটাকে বলে তোমাদের ক্রিস্টি। কি বলে? ক্রিস্টি। আচ্ছা, এখন মূল আলোচনায় আসি। শ্বসনে অংশগ্রহণকারী আমাদের এই মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুটা 1898 সালে বিজ্ঞানী ব্যান্ডা আবিষ্কার করেন। তাহলে আবিষ্কার করেন কে? বিজ্ঞানী ব্যান্ডা। কত সালে? 1898 সালে। এটি দুই স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। এতক্ষণ চিত্র দিয়ে যেটা বুঝাইছে ওইটা বলছে যে এরা কি এই দুই স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা, যার বাহিরের স্তরটাকে বলে বহিঝিল্লি বা বহি মেমব্রেন এবং ভিতরের স্তরটাকে বা ঝিল্লিটাকে বলে অন্ত মেমব্রেন। আচ্ছা, তারপরে ভিতরের যে স্তরটা এটা বাজ হয়ে থাকে, ভিতরের স্তরটি মানে এই যে আমি বলছিলাম যে এখানে এই যে অংশটা আছে এই অংশটা এখানে বাজ হয়ে থাকে এবং এই বাষ্পিত অংশটাকে মূলত কিস্টি বলে। এই যে বলছিলাম, এই যে চিহ্নিত করছি, এই যে বিভিন্ন বাষ্পিত যে অংশগুলো আছে, এই যে অংশগুলো, এই যে বাষ্পিত অংশগুলো, এই যে অংশগুলো, এই যে বাষ্পিত অংশগুলো, এগুলোকে বলে কি? কিস্টি। এবং কিস্টির গায়ে যে বিন্দুযুক্ত গোলাকার বস্তু, বিন্দুযুক্ত গোলাকার বস্তু হচ্ছে বইয়ের মতো, আর আমাদের সাধারণ ভাষা হচ্ছে ফোড়া। বিন্দুযুক্ত গোলাকার বস্তু এগুলোকে কি বলে? এগুলোকে বলে এই যে অক্সিজম। এখানে চিহ্নিত করি এই যে কিস্টির গায়ে এই যে বিন্দুযুক্ত গোলাকার বস্তু, এগুলোকে কি বলে? এগুলোকে বলে অক্সিজম। অক্সিজমে বিভিন্ন ধরনের উৎসেচক সাজানো থাকে যেগুলো মূলত কিসে সাহায্য করে? শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্সের কথা কি বলছিলাম? যে এই যে এখানে ভিতরে যে তরল পদার্থগুলো থাকে এগুলো হচ্ছে তোমাদের ম্যাট্রিক্স। তো জীবের শ্বসন কার্যে মাইটোকন্ড্রিয়া কি করে? সাহায্য করে। তারপর তোমরা দেখবা যে মাইটোকন্ড্রিয়ার 4টা ধাপ আছে, এটা এখানে বলা হয়েছে কারণ যারা নতুন তারা অবশ্য তখন চতুর্থ ধাপ পড়ে নাই, বা রিভিশন দেওয়ার সময় অবশ্যই তোমাদের চতুর্থ ধাপে পড়া থাকবে। সো যে 4টা ধাপ ছিল যে গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে সিস্টেম, ক্যাপ চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ই ট্রান্সফার সিস্টেম। আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়াতে কয়টা ধাপ ঘটে শ্বসনের এবং কয়টা ধাপ ঘটে না সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা আছে এখানে। যে মাইটোকন্ড্রিয়াতে মূলত তোমাদের গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো ঘটে না। তাহলে গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোথায় ঘটে? গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো তোমাদের সাইটোপ্লাজমে ঘটে, সেগুলো তোমাদের মাইটোকন্ড্রিয়াতে ঘটে না। এবং দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্যাপ চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে। কোন চক্রের বিক্রিয়াগুলো? ক্রেবস। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই চক্রটা, কারণ আমাদের দেহে শ্বসন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি পরিমাণে শক্তি তৈরি হয় এই ক্যাপ চক্রে, এবং এই ক্যাপ চক্রের মাধ্যমে যে শক্তিটা তৈরি হয় সেটাই আমরা মূলত আমাদের দেহের বিভিন্ন ধরনের কাজে ব্যয় করি। এই যে ধাপটা শ্বসনের, এই ধাপটা কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। কারণ কি? ক্যাপ চক্রের জন্য বিভিন্ন এনজাইম এবং যে রাসায়নিক বস্তুগুলো প্রয়োজন সেগুলো আমাদের এই মাইটোকন্ড্রিয়াতে থাকে। সো এই কারণে মূলত মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তো ক্যাপ চক্র অংশগ্রহণকারী সকল উৎসেচক যেহেতু মাইটোকন্ড্রিয়াতে থাকে, সে কারণে মূলত ক্যাপ চক্রটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। আচ্ছা, পাওয়ার হাউস বলা হয় এই শক্তি জীবটার বিভিন্ন কাজে খরচ করে। কিছু ব্যতিক্রম ছাড়া বা বেশিরভাগই উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। কিছু কিছু পার্থক্য আছে, কিন্তু কেন? এই কারণটা কেন? তোমরা যদি নিচের অংশটা একটু দেখো, এখানে লেখা আছে যে প্রাকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। তো বিজ্ঞানীরা ধারণা করছেন যে বিবর্তনীয় কোন একটা সময়, অর্থাৎ মানুষের বিবর্তন না, কোষের যখন বিবর্তন ঘটে ওই বিবর্তনীয় কোন একটা সময়, যেমন আদি কোষ থেকে প্রকৃত কোষ হয়েছে, নিউক্লিয়ার মেমব্রেনের আগমন ঘটছে, ঠিক সেম ভাবে কোনো একটা ভাবে এই মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের মধ্যে ঢুকে গেছে। এবং এই প্রক্রিয়াটি কিন্তু আজও আবিষ্কৃত হয়নি যে মাইটোকন্ড্রিয়া আসলে কিভাবে আমাদের কোষের মধ্যে আসলো। এই জিনিসটা আমাদের কোষের মধ্যে আসে এবং জীবকে শক্তি দিতে শুরু করে। এবং এই অঙ্গাণুটা আসলে প্রাণীর নিজের না, এটা বিবর্তনীয় কোনো একটা মাধ্যমে আমাদের কোষের মধ্যে স্থান করে
নিয়েছে এবং আজও এটি টিকে আছে। তো যেমন কিছু সুকেন্দ্রিক কোষে, মানে আমরা জানি যে আদি কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না, তো কিছু সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে। তার দুইটা উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে ট্রিসোমোনাস, একটা হচ্ছে মোনোসার্কোমোনোডিস। এই দুইটাই প্রোটোজোয়া, একটা হচ্ছে ট্রিসোমোনাস, একটা হচ্ছে মোনোসার্কোমোনোডিস। এই দুটোটা প্রোটোজোয়াতে তোমাদের মাইটোকন্ড্রিয়া থাকে না। তারপর হচ্ছে প্লাস্টিড, এটা খুবই সুন্দর, এটা একদম 6 থেকে পড়া হচ্ছে যে প্লাস্টিড আসলে কি। প্লাস্টিড কি? প্লাস্টিড হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ যেটা উদ্ভিদকে সবুজ রাখতে সাহায্য করে। আমরা কিন্তু এটা জানতাম, বাট প্লাস্টিড আসলে 3 ধরনের। তিনটা হচ্ছে কোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। কি প্লাস্ট? আচ্ছা, প্লাস্ট লিখতাম না, প্রথম অংশটা লিখি, বাট ক্রোমো, আরটা হচ্ছে লিউকো। আচ্ছা, একটা হচ্ছে কোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। সবগুলোর সাথে কি যুক্ত হবে? এই প্লাস্টিডের প্লাস্ট যুক্ত হবে। কোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এখন এই এক একটা অংশের কাজ কিন্তু এক এক রকম। যেমন এই কোরোপ্লাস্টের কাজ হচ্ছে মূলত উদ্ভিদ সহ আরো যেসব উদ্ভিদের বিভিন্ন অঙ্গ, যেসব অঙ্গে এই কোরোপ্লাস্ট থাকে, এর মূল কাজ হচ্ছে সেসব অঙ্গকে সবুজ রাখা। এবং এই ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে যেসব অঙ্গে এরা থাকবে, এই রঞ্জক পদার্থগুলো থাকবে, সেগুলোর কাজ হচ্ছে ওইসব অঙ্গকে সবুজ ছাড়া অন্যান্য যেসব রং আছে, সবুজ এবং সাদা ছাড়া অন্যান্য যেসব রং আছে, ওইসব রঙে নিয়ে আসা হচ্ছে এই ক্রোমোপ্লাস্টের কাজ। এবং লিউকোপ্লাস্ট সাধারণত থাকে ওইসব অংশে যেসব অংশে সূর্যের আলো পৌঁছায় না। তো উদ্ভিদের মূল হচ্ছে তেমন একটা প্রধান অংশ যেখানে সূর্যের আলো পৌঁছায় না। আর এই লিউকোপ্লাস্টের মূল কাজ হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অঙ্গাণুকে সাদা রং দেওয়া। আচ্ছা, আমি নিজের মতো করে আলোচনা করছি একদম সংক্ষিপ্তভাবে। তারপর এবার তোমাদের বইয়ের মতো করে আলোচনা করি। প্লাস্টিড। প্লাস্টিড উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদের বর্ণময় বা আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। প্লাস্টিড 3 ধরনের: কোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং কিপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। কোরোপ্লাস্টের কাজ কি? কোরোপ্লাস্টের কাজ হচ্ছে পাতা, কচি, কাণ্ড, অন্যান্য সবুজ অংশেতে পাওয়া যায়, মানে এদের কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গাণুকে সবুজ করা। প্লাস্টিকের গ্রানা অংশ। আচ্ছা, এবার আসি প্লাস্টিক কিভাবে মূলত সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সাহায্য করে, বা সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে প্লাস্টিকে ঘটে। প্লাস্টিকের যে গ্রানা অংশ আছে সেখানে তোমাদের সূর্যালোক আবদ্ধ হয়। আচ্ছা, প্লাস্টিকের চিত্রটা আঁকলে সম্ভবত তোমাদের খুবই সুবিধা হতো। Let's draw the plastic. আচ্ছা, একদম নর্মাল ভাবে আঁকলাম। এটা হচ্ছে প্লাস্টিক। এইখানে গ্রানাম বা গ্রানাম চক্র বলে যে অংশ, মানে এই যে অংশটা, এই অংশটা কি করে? সূর্যালোককে আবদ্ধ করে এবং সেটাকে কি করে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তোমরা বইটা খোলো, বইতে তোমাদের 24 নম্বর পৃষ্ঠায় তোমাদের চিত্রটা দেওয়া আছে। এই যে এই চিত্রটা, এটা কিন্তু মূলত একটা কোরোপ্লাস্টের চিত্র। আচ্ছা, এই যে কোরোপ্লাস্ট, এই অংশটা মূলত সূর্যালোককে আবদ্ধ করে কি করে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তারপর হচ্ছে আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমূহ। এখন তোমাদের স্ট্রোমাগুলো কি? স্ট্রোমা হচ্ছে মূলত এই যে নালীগুলো, এই নালীগুলোকে মূলত বলে স্ট্রোমা ল্যামেলাম বলে। তো এই অংশটাই মূলত স্ট্রোমা, এটাকে স্ট্রোমা ল্যামেলাম বলে। স্ট্রোমা ল্যামেলাম। আর এই অংশটা, মানে এই অংশগুলো তোমাদের বই অনুসারে, আমি তোমাদের বই অনুসারে বুঝাচ্ছি, আর বেশি কিছু বোঝাতে চাই না। তার কারণ তোমরা যদি বইয়ের বাইরে গিয়ে কিছু লিখতে যাও তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা ভুল বলে তারা গণ্য করবে, যদিও সেটা সঠিক হয়। সো তোমাদের বইয়ে যেভাবে স্ট্রোমাকে চিহ্নিত করা আছে সেগুলো হচ্ছে এইটা নাকি স্ট্রোমা, বাট এখানে আবার দেওয়া আছে এইটা নাকি স্ট্রোমা ল্যামেলাম। সো এটা একটু কনফিউশন, বাট বইয়ে যেভাবে দেওয়া আছে ওইটাই ভেবে রাখো যে এটা হচ্ছে স্ট্রোমা, এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। আচ্ছা,
এই অংশটা কি করে তোমাদের সেই যে সৌরশক্তিটা আবদ্ধ হয়েছিল সেখানে স্ট্রোমাতে উপস্থিত, এগুলোতে বিভিন্ন এই অংশটা মূলত স্ট্রোমা, আর এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলা। এখানে বিভিন্ন ধরনের যে রাসায়নিক বা উৎসেচক বা রাসায়নিক পদার্থগুলো জমা থাকে সেগুলো সমষ্টি বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে এরা মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন করে। এই প্লাস্টিকে ক্লোরোফিল থাকে তাই এদের সবুজ দেখায়। এছাড়াও এতে ক্যারোটিনয়েড নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। তাহলে তোমাদের ক্লোরোপ্লাস্টে কি নামক রঞ্জক পদার্থ থাকে? ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড নামক এক ধরনের কি থাকে? রঞ্জক পদার্থ থাকে, যেটা মূলত এই ক্লোরোপ্লাস্টের সবুজ হওয়ার মূল কারণ। তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের মূল রঙগুলো হচ্ছে লাল, কমলা এবং হলুদ। তো ক্রোমোপ্লাস্ট এগুলো মূলত রঙিন প্লাস্টিক। আমি বলছিলাম প্রথমে যে ক্লোরোপ্লাস্ট শুধু সবুজ করবে, আর কোনো রং না, এবং ক্রোমোপ্লাস্ট সবুজ এবং সাদা ছাড়া আর যত রং আছে পৃথিবীর সবগুলোই এই ক্রোমোপ্লাস্ট ধারণ করতে পারে, আর নিউক্লিওপ্লাস্ট যা শুধু হোয়াইট। আচ্ছা, তারপর এই ক্রোমোপ্লাস্টে কি কি রাসায়নিক পদার্থ থাকে সেটা বলি। সেটা কি কি রঞ্জক পদার্থ থাকে, সরি রাসায়নিক পদার্থ নয়, সেগুলো হচ্ছে জ্যান্থোফিল, তারপর হচ্ছে ক্যারোটিন, তারপর হচ্ছে ফাইকোএরিথ্রিন আর হচ্ছে ফাইকোসায়ানিন। ফাইকোএরিথ্রিন আর হচ্ছে ফাইকোসায়ানিন। এই এক একটা এক এক রঙের জন্য মানে দায়ী। সো তোমাদের এই ক্যারোটিন রংটা মূলত কি করে? বিভিন্ন বস্তুকে লাল করে। এবং জ্যান্থোফিল করে কি? জ্যান্থোফিল করে হলুদ। ক্যারোটিন করে কি? ক্যারোটিন করে লাল। ফাইকোএরিথ্রিনটা আমার আসলে শিওর জানা নাই, তবে সম্ভবত ফাইকোএরিথ্রিনটা কমলা রঙের জন্য দায়ী। ফাইকোএরিথ্রিনটা হচ্ছে কমলা রঙের জন্য দায়ী। সো তোমাদের একটা হচ্ছে জ্যান্থোফিল, জ্যান্থোফিলটা হচ্ছে হলুদের জন্য দায়ী। ক্যারোটিন হচ্ছে তোমাদের লালের জন্য দায়ী। ফাইকোএরিথ্রিন বা ফাইকোসায়ানিন যে কোনো একটা মূলত কমলার জন্য দায়ী। তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল, আবার কোনোটিকে লাল দেখায়। এখন এই কোনোটিকে হলুদ, কোনোটিকে লাল, নীল, তো এই দুটার মধ্যে যে কোনো একটা নীল বা কমলা, মানে এরা দুটোই যে কোনো একটা নীল একটা কমলা হবে, বাট আমার শিও জানা নেই, আমি গ্রুপে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এদের মিশ্রণের কারণে ফুল এবং পাতা উদ্ভিদের বিভিন্ন অংশগুলো রঙিন হয়। আবার বলছি, আমাদের ডেসক্রিপশনে কিন্তু গ্রুপের লিংক দেওয়া আছে, তো অবশ্যই তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ক্রোমোপ্লাস্ট, এর কাজ হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশকে রঙিন করে আকর্ষণীয় করে তোলা, পরাগায়নে সাহায্য করা সহ আরো বিভিন্ন ভাবে মানে ফুলকে প্রজননে সাহায্য করে। মানে পরাগায়ন, ফুলে যেহেতু পরাগায়ন হয়, প্রজননটা ওইটাই, তো ওইখানে সবচেয়ে বেশি সাহায্য করে আমাদের এই ক্রোমোপ্লাস্ট। এটা হচ্ছে এদের প্রধান কাজ। এছাড়া আরো বিভিন্ন পদার্থ সংশ্লেষণ করে জমা করে। তার মানে তোমাদের প্লাস্টিক খাদ্য তৈরিতে সাহায্য করে, ঠিক আছে, খাদ্য সঞ্চয় করে, বাট প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। যেমন এই অংশটাই মূলত তোমার খাদ্য তৈরিতে সাহায্য করে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টে কিন্তু আমাদের মূলত কিসে সাহায্য করে? খাদ্য তৈরিতে সাহায্য করে। এবং এই ক্রোমোপ্লাস্টটি কি করে? পরাগায়নে সাহায্য করে, অর্থাৎ বংশ বিস্তারে সাহায্য করে। এবং এই লিউকোপ্লাস্ট কি করে? খাদ্যটা মূলত সঞ্চয় করে। তো তারপর হচ্ছে লিউকোপ্লাস্টে আসে যেসব যেসব প্লাস্টিডে কোনো ধরনের রঞ্জক পদার্থ থাকে না। যেমন আমাদের ক্লোরোপ্লাস্টে কি থাকে? ক্যারোটিনয়েড। ক্রোমোপ্লাস্টে কি থাকে? জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন। আর লিউকোপ্লাস্টে কি থাকে? কোনো কিছুই থাকে না। লিউকোপ্লাস্ট জাস্ট লিউকোপ্লাস্ট, এখানে কোনো রঞ্জক পদার্থ থাকে না। এর মূল কাজ হচ্ছে এটা উদ্ভিদের বিভিন্ন উদ্ভিদের জননকোষ সহ উদ্ভিদের মূল সহ আরো বিভিন্ন জায়গায় এই লিউকোপ্লাস্টটা থাকে। উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশে মূলত এই লিউকোপ্লাস্টটা থাকে। যেমন ধরতে পারো মূলার রং সাদা, কারণ ওইখানে কি থাকে? লিউকোপ্লাস্ট থাকে। তবে এক ধরনের মূলা আছে যাদের রং কিন্তু লাল, বাট কিভাবে? ওইটার মধ্যে এক ধরনের জিনগত পরিবর্তন ঘটিয়ে ওইখানে ক্রোমোপ্লাস্টটা ঢুকিয়ে দেওয়া হয়েছে।
ক্রোমোপ্লাস্টটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে মূলত এটা লাল রঙের হয়। অনেকটা প্রশ্ন থাকে যে গাজর কেন লাল হয়, ওটাও তো মাটির নিচে থাকে, কিছু অংশটা মাটির উপরে থাকে, দেন ওইটা জিনগত একটা কারণেই মূলত এখানে ক্রোমোপ্লাস্টটা থাকে, যার কারণে মূলত গাজরটা কি হয়, লাল হয়। তবে লিউকোপ্লাস্টের একটা ক্ষমতা কিন্তু খুবই আশ্চর্যজনক, এরা যখনই আলোর উপস্থিতিতে আসবে তখনই কিন্তু তারা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যায়, অর্থাৎ তখনই সবুজ রংটা তৈরি করতে খুবই শক্তি, মানে সবুজ রংটা তৈরি করতে উপযোগী হয়ে ওঠে, ওই ক্ষমতা, সক্ষমতা তারা পেয়ে যায়। আচ্ছা, তাহলে প্লাস্টিকটা এখানেই শেষ। ওকে, একটু পানি খেয়ে নিই। ওকে, তারপরে এবার আসবো আমরা গোলজি বস্তুতে। আচ্ছা, গোলজি বস্তু, তোমরা যদি, আমি এবার বইটা নেই, গোলজি বস্তুর চিত্রটা দেখো তাহলে দেখবা যে অনেকটা সুতার মতো কিছু অংশ নিয়ে আর কিছু গোল গোল না, গোলাকার না, অনেকটা গোলাকারের মতোই অংশগুলো নিয়ে কি তৈরি, গোলজি বস্তু তৈরি। এই গোলজি বস্তুর আরেকটা নাম হচ্ছে তোমাদের ট্রাফিক পুলিশ, কারণ এটা কোষের বিভিন্ন অঙ্গাণু চলাচলটা অনেকটা নিয়ন্ত্রণ করে, এই কারণে মূলত একে কি বলা হয়, ট্রাফিক পুলিশও বলা হয়। এই গোলজি বস্তুটা কে আবিষ্কার করেন, ইতালিয়ান বিজ্ঞানী ক্যামিলো গোলগি, না ক্যামিলো গোলগি, ক্যামিলো গোলগি, ক্যামিলো গোলগি। ইনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন, ইতালিয়ান বিজ্ঞানী ক্যামিলো গোলগি 1898 সালে, তার মানে যে সালে তোমাদের মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয় ঠিক ওই একই বছরে আমাদের এই গোলজি বস্তু আবিষ্কৃত হয়েছিল, এবং সেটা আবিষ্কার করেছেন ইতালিয়ান বিজ্ঞানী ক্যামিলো গোলগি, এবং মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে বিজ্ঞানী বেন্ডা। আচ্ছা, তো গোলজি বডি, এটাকে গোলজি বডি ইংরেজিতে বলে। আচ্ছা, তারপর হচ্ছে এই গোলজি বস্তুর আসলে চিত্রটা সৃজনশীলে খুব কম আসে, তারপরেও যদি আসে তারপরে চিত্রটা আঁকা একটু শিখে নিও। তো ওইটাতে কয়েকটা যে অংশগুলো চিহ্নিত করা আছে, আমি দুটো অংশ আলাদাভাবে চিহ্নিত করে দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা দেখো যে গোলজি বস্তুটা যে অংশটা তোমাদের নিউক্লিয়াসের পাশে থাকবে, যদি সম্পূর্ণ কোষ আঁকো, ওইখানে যদি গোলজি মানে কোষের ভিতরে গোলজি বস্তুকে আলাদাভাবে চিহ্নিত করো, তাহলে কি করবা, নিউক্লিয়াসটা তো চিহ্নিত করতে হবে, তো নিউক্লিয়াসের পাশে গোলজি বস্তু যে অংশটা থাকে সেটাকে বলবে সিস সিস্টার্নি, আর নিউক্লিয়াসের অপর পাশে বা কোষ প্রাচীরের বা কোষ আবরণীর পাশে যে অংশটা থাকবে সেটাকে বলবে ট্রান্স সিস্টার্নি। তাহলে গোলজি বস্তু দুটা সিস্টার্নি, একটা হচ্ছে সিস সিস্টার্নি, একটা হচ্ছে ট্রান্স সিস্টার্নি। সিস সিস্টার্নি হচ্ছে তোমাদের নিউক্লিয়াসের পাশে যে অংশটা থাকে সেটা হচ্ছে সিস সিস্টার্নি, আর কোষ আবরণীর পাশে যে অংশটা থাকে সেটা হচ্ছে ট্রান্স সিস্টার্নি। আচ্ছা, এবার গোলজি বস্তুটা একটু ব্যাখ্যা করি। গোলজি বস্তু কিংবা গোলগি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও এদের দেখা যায়। এটি সিস্টার্নি ও কয়েক ধরনের বেসিকেল নিয়ে তৈরি, এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন ঘটে। তাহলে ওই গোলজি বস্তু কি করে, বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন ঘটায়। তারপর হচ্ছে জীবকোষের বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এদের নিবিড় সম্পর্ক রয়েছে, তার মানে যে কোষের ভিতরে বিভিন্ন পদার্থ নিঃসৃত হয়, এই ক্ষেত্রে কিন্তু গোলজি বস্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর কোনো কোনো বিপাকীয় কাজের ক্ষেত্রে হরমোন নিঃসরণে, অর্থাৎ যেহেতু বিভিন্ন উৎসেচক বিভিন্ন উপাদান নিঃসরণে এর ভূমিকা রয়েছে, সেহেতু হরমোন নিঃসরণে এবং বিভিন্ন বিপাকীয় কাজের সাথেও তোমাদের এই মানে আমাদের এই কোষীয় অঙ্গাণু গোলজি বস্তুর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং এটি কখনো কখনো প্রোটিনও সঞ্চয় করে রাখে। আচ্ছা, তারপরে অংশ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইংরেজি নেমও সেম, ইংরেজি নেমে কোনো পার্থক্য নেই।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর আবরণী গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে। তাহলে কিন্তু আমরা সহজে বুঝে যাচ্ছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আশেপাশে মূলত কি কাজ ঘটে। এখানে কি হয়, প্রোটিন সংশ্লেষণ ঘটে, অর্থাৎ আমিষ, প্রোটিন মানে হচ্ছে আমিষ, আমিষের সংশ্লেষণ ঘটে, অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষণ হয়। সো এখানে কোষ উৎপাদিত পদার্থগুলো প্রবাহপথ হিসাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে কিভাবে আমাদের চারিত্রিক জিনিসগুলো নিয়ন্ত্রণ করে সেটা তোমরা জিন নিয়ে যে আলোচনা করা হয়েছে ওইখানে জানতে পারবা, সম্ভবত 10ম বা 11শ অধ্যায়ে। সো তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষে উৎপাদিত বিভিন্ন পদার্থ সঞ্চালনেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে ধারণা করা হয়, বা এর মাধ্যমে চলাচল করে বলে ধারণা করা হয়। মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে ব্যবহার করে মূলত এটি কি করে, চলাচল করে বিভিন্ন উপাদান। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর, এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এবং কোষগহ্বর সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি বলছিলাম যে আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, একটা কথা, হ্যাঁ, প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া বিবর্তনে কোনো এক সময়ে ঢুকে পড়ছে। সেম ভাবে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাও প্রকৃত কোষে আগমন করছে, প্রকৃত কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আগমন করছে। এখন তখনই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আরো কিছু উপাদানের সহযোগিতায় মাইটোকন্ড্রিয়ারও আবির্ভাব ঘটিয়েছে। তো মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর, এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে এরা উপস্থিত থাকে। তার মানে এরা উদ্ভিদ কোষও থাকে, প্রাণী কোষও থাকে। তারপর হচ্ছে কোষগহ্বর। উদ্ভিদ কোষে যে একটা বিরাট একটা গর্ত দেখা যায় সেটা হচ্ছে মূলত কি আমাদের কোষগহ্বর বা কোষের গর্ত বলতে পারি, ভ্যাকিউল ইংরেজি নামটা। আচ্ছা, সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলো হচ্ছে কোষগহ্বর। এই যে সাইটোপ্লাজম বললাম, হোয়াই সাইটোপ্লাজম, বিকজ আমরা কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসকে রাখি না। তোমাকে যদি বলা হয় সাইটোপ্লাজমের কিছু অঙ্গাণুর নাম বলো, সেখানে অবশ্যই তুমি নিউক্লিয়াসের নাম বলতে পারবা না। তুমি সেখানে মাইটোকন্ড্রিয়া আনতে পারবা, প্লাস্টিড আনতে পারো, কোষগহ্বরকে আনতে পারো, এটা তুমি বলতে পারো, বাট তুমি সেখানে নিউক্লিয়াসকে আনতে পারবা না, বিকজ নিউক্লিয়াসটা আলাদা একটা অঙ্গাণু, সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো আলাদা এবং প্রোটোপ্লাজমটা আলাদা। মানে প্রোটোপ্লাজমের ভিতরেই মূলত এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসটা থাকে এবং কোষঝিল্লিকে কোনো কোনো সময় প্রোটোপ্লাজমের অংশ হিসাবে ধরা হয়। আচ্ছা, এবার উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষের উদ্ভিদ কোষে মূলত কোষগহ্বরটা সবচেয়ে বেশি থাকে, প্রাণী কোষে থাকে তবে খুবই ক্ষুদ্র আকারে, মানে একদম ছোট ছোট আকারে তোমাদের কি থাকে, কোষগহ্বর থাকে। এবার একটু বইয়ের মতো পড়ি যে বৃহৎ কোষগহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। যে বলছিলাম যে উদ্ভিদ কোষে খুবই বড় একটা গর্ত দেখা যায়, সেটা হচ্ছে কি আমাদের এই কোষগহ্বর, এবং প্রাণী কোষে যে একটা ছোট 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 গর্ত দেখা যায় সেগুলো হচ্ছে কি মূলত আমাদের এই কোষগহ্বর। সো প্রাণী কোষে খুব তো কম দেখা যায়, একদম অনেক সময় থাকেই না, বাট উদ্ভিদ কোষে এটা অবশ্যই থাকবে। আচ্ছা, এদের প্রধান কাজ হচ্ছে কোষ রস ধারণ করা, মানে কোষের ভিতরে যে তরল পদার্থগুলো থাকে এগুলো অনেকগুলোই উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবচেয়ে বেশি এরা কাজ করে, বাট প্রাণী কোষের ক্ষেত্রে এরা কাজ করে না। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি কোষ রসে থাকে। তো কোষ রসে কি কি থাকে? অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড ইত্যাদি বিভিন্ন জিনিস মূলত আমাদের এই কোষ রসে থাকে। প্রাণী কোষে কোষগহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, তবে যদি কখনো থাকে সেগুলো আকারে ছোট। মূলত আমি এতক্ষণ যেগুলো বলছি সেগুলোই বইয়ে লেখা ছিল। তারপরে বইগুলো পড়ি, কারণ বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবার আগেই কিন্তু তোমাকে টেক্সট বুকটা পড়তে হবে। আচ্ছা, তারপর হচ্ছে লাইসোজোম। এটা কিন্তু একটা মানে মজাদার অঙ্গাণু, লাইসোজোম। কেন বলতেছি এটা তোমরা এখন বুঝবা যে লাইসোজোমকে কেন মজাদার অঙ্গাণু বলা হচ্ছে। লাইসোজোম হচ্ছে অটোফেগি। এখন অটোফেগি অর্থ কি? এই অটোফেগিটাই কিন্তু যত মানে মজাদার রহস্য, এটা হচ্ছে স্বগ্রাসী। মানে এমন একটা সময় আসে যে এরা নিজেদের কাজ করতে করতে নিজেদেরকেই খেয়ে ফেলে। এই লাইসোজোমের মূল কাজ হচ্ছে যদি কোষের মধ্যে কোনো ধরনের জীবাণু বা কোনো ধরনের মানে কি বলতাম খারাপ কিছু প্রবেশ করে, তখনই এই লাইসোজোমটা জাগ্রত হয়ে যায় এবং সেই জিনিসগুলো হজম করে ফেলে। তো অনেক সময় এমন হয়ে যায় কি লাইসোজোম নিজেকে সম্পূর্ণ কোষটাকেই খেয়ে ফেলে। আচ্ছা, তারপর তোমার বইয়ের মতো বলি, লাইসোজোম জীবকোষকে জীবাণু হাত থেকে রক্ষা করে
এর উৎসেচক আগত জীবাণুগুলোকে বক্ষণ করে ফেলে বা হজম করে ফেলে। এর পরিপাক করা উৎসেচকগুলো একটি পদ্ধতি দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু স্পর্শে এগুলো আসে না, বা যখনই কোনো জীবাণু আসে তখনই এগুলোর মানে নিচে এই পর্দাটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তখনই কি করে সম্পূর্ণ কোষটা অনেক সময় এরা খেয়ে ফেলে। অন্যান্য অঙ্গাণুর সংস্পর্শে আসলেও হজম হয় না, দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে, যে হ্যাঁ যেটা আমি বলছিলাম যে পর্দা যদি কোনো কারণে ফেটে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায় এবং কখনোই কোষটি মারা যায়। কোষটি মারা যায় মানে কি, ও নিজেই অন্যান্য অঙ্গগুলো খেয়ে ফেলে। আচ্ছা, এইবার আসছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এতক্ষণ আমি ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করছি, ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এইবার আসছে তোমাদের ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো যেহেতু ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো একটা লিস্ট করছি, তো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর একটা লিস্ট দরকার। ঝিল্লিবিহীন, আচ্ছা ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো একটা লিস্ট করি। 1 নম্বরে আছে তোমাদের বলি কোষ কঙ্কাল, তারপর হচ্ছে রাইবোজোম, তারপর হচ্ছে সেন্ট্রোজোম, হ্যাঁ তারপর অবশ্য নিউক্লিয়াসকে আলাদা হিসাবে ধরা হয়, তো নিউক্লিয়াসটা এর অন্তর্ভুক্ত না। আচ্ছা, তোমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণু খুবই কম, 3টা অঙ্গাণু তোমাদের বই দেওয়া আছে, একদম খুব তাড়াতাড়ি এগুলো আলোচনা করছি, ক্লাসটা আর বড় করা যাবে না। আচ্ছা, কোষকঙ্কাল, সাইটোস্কেলেটন, এটা ইংরেজি নাম। কোষকঙ্কালের ইংরেজি নাম কি? সাইটোস্কেলেটন। আচ্ছা, তো কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমেই কোষকঙ্কাল নজরে পড়বে। সেটি লম্বা এবং মোটা চিকন মিলে অসংখ্য দড়ির মতো বস্তু কোষের চারিদিকে জালের মতো ছড়িয়ে থাকে। অর্থাৎ কোষের চারিদিকে এমন কিছু অঙ্গাণু আছে যেগুলো কোষের বাহিরের দিকে কোষ প্রাচীরের পরে জালের মতো ওইভাবে ছড়িয়ে থাকে, মানে পেঁচিয়ে জালের মতো ছড়িয়ে থাকে। সেগুলোকে মূলত কি বলে? এগুলো হচ্ছে দড়ির মতো অঙ্গাণু, মোটা চিকন হয়, এগুলোকে কোষকঙ্কাল বলে। কোষকঙ্কালের মূল কাজটা হচ্ছে কোষটাকে ভিতর থেকে ধরে রাখা। মানে কোষটাকে ভিতর থেকে ধরে রাখার কাজটা কে করে? কোষকঙ্কাল করে। এগুলো অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষকঙ্কালে বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। তাহলে কোষকঙ্কালে বিভিন্ন ধরনের তন্তুগুলো, মানে এই যে দড়ির মতো সুতার মতো অংশগুলো, এগুলো তৈরি হয় কি দিয়ে? অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষকঙ্কালে বিভিন্ন অংশগুলো তৈরি হয়। আচ্ছা, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই ধরনের তন্তুর উদাহরণ। তাহলে কোষকঙ্কালের কয়েকটা তন্তুর উদাহরণ হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই ধরনের তন্তুর উদাহরণ। এখন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণুর নাম চলে আসছে, সেটা হচ্ছে রাইবোজোম। এটাকে আমরা সার্বজনীন অঙ্গাণু বলছি, কিন্তু কেন বলছি সেটা দেখি কমেন্টে কেউ জানায় কিনা। সার্বজনীন অঙ্গাণুটা যে, হ্যাঁ, রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয়? দেখি কেউ জানায় কিনা যে রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয় মূলত। আচ্ছা, হয়তো লাইভটা বড় হওয়ার কারণে অনেকে লাইভটা অলরেডি মানে লাইভটা ছেড়ে চলে গেছে, পরবর্তীতে তারা হয়তো বা সময় নিয়ে দেখবে। সো এখন আর উত্তরের জন্য অপেক্ষা না করি, আমরা রাইবোজোমে চলে যাই। রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয় সেটা আমি আবার বলছি। সেটা হচ্ছে রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় বিকজ রাইবোজোমটা একই সাথে প্রাণী কোষে থাকে, আবার উদ্ভিদ কোষেও থাকে। তারপরও একটা কাজ হচ্ছে এরা আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। তার মানে দেখো, এরা প্রাণী কোষও আছে, উদ্ভিদ কোষও আছে, মানে কোষের যত ধরনের কোষ আছে সব ধরনের কোষই আমাদের এই রাইবোজোম বেটা থাকতেছে। সো এই কারণে মূলত রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। তো রাইবোজোমের যদি কাকে বলি যে সাইটোপ্লাজমের মুক্ত অবস্থায় এবং আন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে যে দানাদার কণাগুলো বা বস্তুগুলো দেখা যায়, বা
যেখানে মূলত প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে কি বলে? রাইবোজোম বলে। এখন রাইবোজোম নিয়ে বলি যে প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষে পাওয়া যায়। এরা ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। তার মানে রাইবোজোমে কি নেই? কোনো ধরনের ঝিল্লি নেই, তারপর হচ্ছে এদের হচ্ছে পর্দা নেই, এরা কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। প্রোটিনের পলিপেপটাইড চেইন, প্রোটিনের অনেকগুলো চেইন মানে হচ্ছে বন্ধন। এই যে বন্ধনে বিভিন্ন কয়েকটা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা নতুন অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, মানে হচ্ছে কয়েকটা বিভিন্ন ধরনের প্রোটিন মিলে একটা নতুন প্রোটিন তৈরি করবে অনেকটা কাজের জন্য, অনেকটা কোষীয় কাজের জন্য, আমাদের দেহের কোনো কাজের জন্য। ওইখানে এই পলিপেপটাইড চেইন মানে বন্ধনটা তৈরি হয়, এটা হচ্ছে মূলত রাইবোজোমে হয় এবং এইভাবে তারা প্রোটিনটাকে সংশ্লেষণ ঘটে। মানে সংশ্লেষণ বিক্রিয়ার আমরা পড়ছি না রসায়ন, ঠিক সেরকম আর কি। এরা রাইবোজোমে এই কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। রাইবোজোম এই যে প্রোটিন সংশ্লেষণ বা পলিপেপটাইড চেইনের যে একটা কি বলতাম যে পলিপেপটাইড চেইনের যে সংযোজনটা হয়, এখানে প্রয়োজনীয় যে উৎসেচকগুলো সেগুলো মূলত রাইবোজোমে সরবরাহ করে। উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। তার মানে রাইবোজোম যে প্রোটিনগুলো উৎপন্ন করে সেগুলোতে অনেকগুলো হরমোনও থাকে, সেগুলো মূল কাজ হচ্ছে প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতিগুলো বাড়িয়ে দেওয়া। আচ্ছা, তারপর হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম এবং সর্বশেষ ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে। আচ্ছা, সেন্ট্রোজোম এটা আবিষ্কার হয় 1887 সালে। কত সালে? 1887 সালে আবিষ্কার করে কে? বন বেন্ডেল। বন বেন্ডেল, বন বেন্ডেল নামটা মনে রাখবা। বন বেন্ডেল 1887 সাল কি আবিষ্কার করে? সেন্ট্রোজোম। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, এটা গ নাম্বার অনেক সময় আসে। তো সেন্ট্রোজোমের চিত্রটা তোমরা বই দেখতে পাচ্ছ, তারপর আমি আঁকি, এটা মুছে ফেলি। হ্যাঁ, সেন্ট্রোজোম এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু রাইবোজোম আর এটা খুবই গুরুত্বপূর্ণ। কোষ কঙ্কাল না আসলেও এই দুইটা ঝিল্লিবিহীন অঙ্গাণু দিয়ে অনেকগুলো কোশ্চেন কিন্তু অলরেডি আছে, তোমরা গাইডটা খুললেই তোমরা দেখতে পাবা। আচ্ছা, বইয়ের মতোই আসছি আমি মোটামুটি। আচ্ছা, এটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার যে তরল পদার্থ। আর এটা হচ্ছে সেন্ট্রোজোম, আর পুরাটা হচ্ছে সেন্ট্রিওল, এটা হচ্ছে পুরাটা হচ্ছে সেন্ট্রোজোম। আচ্ছা, এবার বলি, এটি প্রাণী কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য, এটা উদ্ভিদ কোষে থাকে না। প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ এদের দেখা যায়, মানে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ কোষে এদের দেখা যায়, কারণ ওই সময় স্টাররে তৈরিতে ওরা সাহায্য করে। আচ্ছা, প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে দুটি যে পাপা মানে ফাফা, ভিতরে কিছু নাই, নলাকার এবং দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়। এরাই মূলত কি? এরা হচ্ছে সেন্ট্রিওল। এবং সেন্ট্রিওলের চারপাশে যে তরল পদার্থগুলো থাকে, এই যে তরল পদার্থগুলো থাকে, এই তরল পদার্থকে বলে সেন্ট্রোস্ফিয়ার, এবং এই সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে বলে কি? সেন্ট্রোজোম। আচ্ছা, সেন্ট্রোজোমে থাকা এই সেন্ট্রিওল কি করে? কোষ বিভাজনের সময় এস্টারে তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরাই মূলত এস্টারেটা তৈরি করে। এই যে নলাকার দণ্ডাকার যে অঙ্গাণুটা দেখা যাচ্ছে ফাফা, এরাই মূলত কি করে? এরাই মূলত সেন্ট্রোজোমে থাকে এবং এস্টারে এস্টারে তৈরি করে। এস্টারে তৈরিতে সাহায্য করে না, এরাই মূলত এস্টারেটা তৈরি করে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সেন্ট্রোজোমের অবদান রয়েছে। তো অনেকে মনে করে কি এস্টারে মূলত স্পিন্ডল যন্ত্র, আসলে প্রাণী কোষের ক্ষেত্রে স্টারয়েড মূলত স্পিন্ডল যন্ত্র, বাট উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্রটা অন্যভাবে তৈরি হয়। আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্লাজেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে। তাহলে সেন্ট্রোজোমের একটা কাজ কি? এরা প্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে, প্লাজেলা। আচ্ছা, তাহলে সেন্ট্রোজোমের মানে সেন্ট্রিওলের প্রধান কাজ হচ্ছে স্টারয়েড তৈরি করা, অর্থাৎ এটি সেন্ট্রোজোমের কাজ, যেহেতু এটার ভিতরে এটা থাকে। আর এরা প্লাজেলা তৈরিতে অংশগ্রহণ করে, বাট এরা তৈরিতে অংশগ্রহণ করে, নিজেরা অল্প কিছু করে, বাকিটা অন্যান্য অঙ্গাণু সহ করে। আচ্ছা, এবার আসবো নিউক্লিয়াস। Where is the star? আজকে নিউক্লিয়াসটা আলোচনা করেই শেষ, দেন তারপর অন্যান্য অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয়টা অনেক বড়। আচ্ছা, নিউক্লিয়াসটা আঁকি।
ওয়েটিং সাম টাইম, চিত্রটা আঁকি বুঝতে সুবিধা হবে। ততক্ষণে তোমাদের কিছু কোয়েশ্চেন আমার দিকে ছুঁড়ে ফেলে দিতে পারো কমেন্ট নামক ডাস্টবিন। এই হচ্ছে পেঁচানো তোমাদের ক্রোমোজোম মানে ক্রোমাটিন তন্তু বা জালিকা যেটাই বলো। আচ্ছা, তারপরে একটু চিহ্নিত করি নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, এটা নিয়ে আলাদা একটা ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা চাইলে ওইটা দেখে নিতে পারো। এখানে নিউক্লিয়াস নিয়ে একদম বিশদভাবে আলোচনা করছি। আজকে একদম নর্মালভাবে আলোচনা করব, ওইটা ডেসক্রিপশনে বা কমেন্টে দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নিও তোমরা ভিডিওটা। কারণ এই অংশটা আমি একদম নর্মাল সিম্পলি আলোচনা করার চেষ্টা করবো, যেহেতু সময় অনেক বেশি হয়ে গিয়েছে। প্রায় আচ্ছা, সময়টা এখন দেখতে পারতেছি না, প্রায় হ্যাঁ 1 ঘন্টার উপরে হয়ে গেছে ক্লাসটা। আচ্ছা, সো এই ক্লাসটা আমরা এটার একটা আলাদা ক্লাস আছে আমাদের আগে তৈরি করা। আমি সম্ভবত তখন এসএসসি দেই নাই, ওর আগে একটু শখে তৈরি করছিলাম ক্লাস 9-10 এর জন্য, তো ওইখানে দেখে নিতে পারো। একদম ওইটা কিন্তু হয়তো বা আগে তৈরি করা হলো, একদম ডিপলি প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে আমি ভিডিওটা তৈরি করছি একদম সম্পূর্ণ সুন্দরভাবে। আচ্ছা, তো নিউক্লিয়াসের ক্লাসটা এখান থেকে দেখে নিও। আজকে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব নিউক্লিয়ার রন্ধ্র, তারপর হচ্ছে নিউক্লিওলাস। তারপরে এখানে যে তরল পদার্থগুলো থাকে সেগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর এই যে পেঁচানো অংশগুলো আছে মানে এটাকে বলে নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা, নিউক্লিয়াসের চিত্রটা আঁকা শেষ। নিউক্লিয়াস বা কেন্দ্রিকা যেটাকে বলে, এটা আলাদা একটা অঙ্গাণু। সাইটোপ্লাজমের যদি প্রোটোপ্লাজম থেকে তুমি সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো বাদ দিয়ে দাও, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। বা কোষের ভিতরে যে গোলাকার বড় গোলাকার অঙ্গাণু দেখা যায়, বা যে কোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাগেরা ক্রোমোজোম বহনকারী, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা ক্রোমোজোম বহন করে। কোষের আর কোনো অঙ্গাণু ক্রোমোজোম বহন করে না। তো কোষের ভিতরে বা প্রোটোপ্লাজমের ভিতরে নির্দিষ্ট পর্দাগেরা ক্রোমোজোম বহনকারী যে অঙ্গাণু দেখা যায় বা যে সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে কি নিউক্লিয়াস। আর আকৃতি হচ্ছে গোলাকার, ডিম্বাকার বা নলাকার, যে কোনো আকৃতির হতে পারে। গোলাকার, ডিম্বাকার, নলাকার এই তিনটা আকৃতি মূলত বলা হয় সবসময়। অর্থাৎ একটা নিউক্লিয়াস মূলত তিনটা আকৃতির হতে পারে, গোলাকার, ডিম্বাকার এবং নলাকার। আমার এটা মূলত গোলাকারও না ডিম্বাকারও না, এমন একটা আকৃতির হয়েছে গোলাকার। হ্যাঁ, একটু চাপা হয়ে গেছে উপর দিয়া, বা ট্রাই করছি গোলাকার করার। আচ্ছা, আমার চিত্র বাদ দেই। তারপর হ্যাঁ, শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। তাহলে নিউক্লিয়াস কোথায় কোথায় থাকে না? শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। তাহলে নিউক্লিয়াস থাকে না কোথায় কোথায়? শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। এবং নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্যগুলো নিহিত থাকে। এটি কোষে সংঘটিত বিভাগীয় কার্যাবলী সহ বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ায় এটা কি করে? সহযোগিতা করে। তো সুগঠিত নিউক্লিয়াসের কয়েকটা অঙ্গাণু। তো এখন বলবা যে সুগঠিত নিউক্লিয়াস কেন বলা হয়েছে? কারণ সেটাই সুগঠিত নিউক্লিয়াস যে নিউক্লিয়াসের বিভিন্ন অঙ্গাণুগুলো এই নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে। আর সুগঠিত না কোনগুলো? যেখানে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না, এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। আচ্ছা, এবার স্পেসিফিক অঙ্গগুলো নিয়ে আলোচনা করি। নিউক্লিয়ার ঝিল্লি, যাকে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপও বলা হয়। আচ্ছা, অন্য কালারের একটা কালি নেই, নিউক্লিয়ার এনভেলপও বলা হয়।
আচ্ছা, নিউক্লিয়াসকে ঘিরে যে ঝিল্লি থাকে তাকে নিউক্লিয়াস ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি, যেহেতু এটাকে কেন্দ্রিকাণু বলা হয় তো এটাকে কেন্দ্রিকা ঝিল্লিও বলা হয়। এটি দুই স্তর বিশিষ্ট, একটা হচ্ছে উপরে একটা বহিঃস্তর, একটা কি স্তর, অন্তঃস্তর। এটা হচ্ছে অন্তঃস্তর আর এটা হচ্ছে বহিঃস্তর। এটি লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি। এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যেগুলোকে মূলত কি বলা হয়, নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। সো এই নিউক্লিয়ার রন্ধ্রটাকে আলাদা কোনো অঙ্গ ধরা হয় না। অনেকে মনে করে নিউক্লিয়ার রন্ধ্রটা হচ্ছে নিউক্লিয়াসের আলাদা একটা অঙ্গাণু, বাট এটাই কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনেরই অন্তর্ভুক্ত। বাট বোঝানোর জন্য এটি স্পেসিফাই করে, বাট এটা নিয়ে আলাদা কোনোভাবে পয়েন্ট লেখার দরকার নাই। অনেকে এটা বাড়িয়ে পয়েন্ট লেখে কারণ নাম্বার কম পায়, হয়তো বাড়িয়ে লেখলে মনে করে নাম্বার বেশি পাবে, বাট নাম্বার কম পায় কারণ আসলে এটা নিউক্লিয়াসের আলাদা কোনো অঙ্গাণু নয়, এটা নিউক্লিয়ার মেমব্রেনেরই অন্তর্ভুক্ত। আচ্ছা, এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, মানে এই নিউক্লিয়াসের বাইরে যে কোষের আরো বিভিন্ন অঙ্গাণুগুলো আছে, তরল পদার্থগুলো আছে, সাইটোপ্লাজমটা আছে, তার সাথে বিভিন্ন পদার্থের আদান প্রদান ঘটে, যেভাবে একটা কোষ একটা কোষের সাথে সম্পর্ক রক্ষা করে। এবং প্রত্যেকটা বস্তুই একটার সাথে একটা আরেকটা সম্পর্ক রক্ষা করে, কারণ আমরা তো মুখ দিয়ে খাই, মুখ দিয়ে যাওয়ার পর আমাদের পাকস্থলী চেয়ে আমাদের বিভিন্ন কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, একটা আরেকটাকে আদান প্রদান করার মাধ্যমে মূলত এগুলো সজীব থাকে। এই কারণে প্রত্যেকটা অঙ্গাণু একটির সাথে আরেকটি যোগাযোগ রক্ষা করার জন্য একটা একটা রাস্তা থাকে। আচ্ছা, নিউক্লিয়াস ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাহলে এই নিউক্লিয়ার মেমব্রেন কি করে, নিউক্লিয়াসকে আমাদের বাইরে সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণু থেকে আলাদা করে রাখে এবং এই নিউক্লিয়ার মেমব্রেন রন্ধ্রগুলো সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুর সাথে চলাচল নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবার নিউক্লিওলাসটা কি? নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে নিউক্লিওলাসটা বলছি। নিউক্লিওলাসটা হচ্ছে নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন, এই যে ক্রোমোজোমগুলোর সাথে সংলগ্ন যে গোলাকার বস্তুটা, এই যে গোলাকার বস্তুটা দেখা যায়, এটাই মূলত হচ্ছে কি নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু। এই পুরাটাকে বলে কেন্দ্রিকা, এটাকে বলে কি কেন্দ্রিকাণু। এটাকে বলে কেন্দ্রিকা, এটাকে বলে কেন্দ্রিকাণু, এটা হচ্ছে পার্থক্য। তাহলে পুরো নিউক্লিয়াসটাকে বলে কেন্দ্রিকা, আর এই যে নিউক্লিওলাস এটাকে বলে কি কেন্দ্রিকাণু। আচ্ছা, কেন্দ্রিকাণু তো এটা কি করে, এটা ক্রোমোজোমের রং আগ্রহী অংশের সাথে লেগে থাকে। এবং ক্রোমোজোমের রং আগ্রহী অংশ কি, এটা একটা ভিন্ন জিনিস, এটা পরবর্তীতে আলোচনা করব। এরা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে নিউক্লিওলাস কি দিয়ে তৈরি? নিউক্লিওলাস হচ্ছে আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। তাহলে নিউক্লিওলাস কি দিয়ে তৈরি? নিউক্লিওলাস হচ্ছে আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা, এরা রাইবোজোমও সংশ্লেষণ করে। দেখো, রাইবোজোম কি করে, প্রোটিন সংশ্লেষণ করে, আর নিউক্লিওলাসটা কি করে, এরা নিজেরাই রাইবোজোমকে সংশ্লেষণ করে। ও তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজমটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে তরল পদার্থটা থাকে, এখানে বিভিন্ন ধরনের জেলির মতো বস্তু বা রস থাকে, এটাই মূলত কি নিউক্লিওপ্লাজম। এটাকে কেন্দ্রিকা রস, যেহেতু সবগুলোর আগে তুমি নিউক্লিয়ার জায়গায় কেন্দ্রিকা ইউজ করতে পারো, তো নিউক্লিওপ্লাজম বা কেন্দ্রিকা রস বলা হয়। তবে নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন উৎসেচক ও কতিপয় খনিজ লবণ, কতিপয় মানে হচ্ছে আরো অন্যান্য খনিজ লবণ থাকে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ক্রোমাটিন জালিকা। যেহেতু ক্রোমাটিন জালিকা মানে এই ক্রোমোজোম গুলো বা নিউক্লিয়ার রেটিকুলামের আলাদা একটা চিত্র দেওয়া আছে, সো সেটা আলাদাভাবে আঁকা যাক। অনেক লম্বা একটা ক্লাস হয়ে যাচ্ছে আজকে, এত বড় ক্লাস হয়তো লাইফে ফার্স্ট আমার। আচ্ছা, ক্রোমোজোম, বাইরে প্রচুর আওয়াজ। সব পাই। আচ্ছা, সরি ফর দি সাউন্ড, দেন এই সাউন্ড যাবে না। আচ্ছা, এই অংশটাকে বলে কি, অংশটাকে বলে বাহু। একদম উপরের অংশটাকে বলে স্যাটেলাইট। তবে এটা কিন্তু সেই স্যাটেলাইট নয় যেটা দিয়ে তথ্য আদান প্রদান করা হয় বা সংকেত পাঠানো হয়। গৌণ কুঞ্চন, এই যে এখানে একটা কুঞ্চন সৃষ্টি হয়েছে, সেটাকে বলে কি গৌণ কুঞ্চন। আচ্ছা, গৌণ কুঞ্চন। তারপর এই যে পেঁচানো যে অংশটা আছে সুতার মতো, সেটা হচ্ছে ক্রোমোনেমাটা। কি ক্রোমোনেমাটা, কি এটা ক্রোমোনেমাটা। তারপর হচ্ছে কি দাত্র, তারপর হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই হচ্ছে সেই সেন্ট্রোমিয়ার যেটা স্পিন্ডল যন্ত্রের সাথে আটকে থাকে।
অনেক বড় করে রাখছি, তাই আজকে বুঝতে সুবিধা হয়েছে, হাতের লেখাটা মনে খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা এটা বাহু, এটা সেন্ট্রোমিয়ার, হ্যাঁ সেন্ট্রো। আচ্ছা মিয়ার, এটা স্যাটেলাইট, এটা গৌণ কুঞ্চন, গৌণ। আচ্ছা গৌণ কুঞ্চন, ওকে। বলে কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন ঘটে না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো যে অঙ্গাণুগুলো দেখা যায় সেগুলি হচ্ছে মূলত ক্রোমাটিন জালিকা বা এই নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয়, তাই যখন এদের আলাদা আলাদা ভাবে ক্রোমোজোম হিসেবে দেখা যায়, তাহলে কোষ বিভাজনের সময় মূলত কি এদের দেখা যায় আলাদা আলাদা ভাবে, যখন এরা ওই যে পানি সংগ্রহ করে মোটা এবং খাটো হয়, বিভিন্ন আকার আকৃতি ধারণ করে, দুই মেরুর দিকে অগ্রসর হয়, তখনই এদেরকে, তবে প্রোপেজ ধাপ মানে মাইটোসিসের প্রোপেজ ধাপে সবচেয়ে ভালোভাবে এদেরকে দেখা যায়। আচ্ছা তারপর হচ্ছে ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতি গুণাবলী বহন করে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়, এগুলো আরো পরে আরো বেশ বৃহৎভাবে আলোচনা করা হয়েছে। তো কোনো একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট, যেমন মানুষের দেহে মূলত 46টি অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তারপর হচ্ছে ক্রোমোজোমে বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করা ক্রোমোজোমের কাজ। তাহলে ক্রোমোজোমের কাজ কি? বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করা হচ্ছে মূলত কি ক্রোমোজোমের কাজ। তাহলে এটাই হচ্ছে ক্রোমোজোমের একটা বেসিক আলোচনা। তারপর উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনা, বিভিন্ন প্রকার কোষের ভূমিকা, প্যারেনকাইমা, অ্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, এসব অঙ্গাণু নিয়ে আলোচনা করব আজকে। আমাদের এই লাইভটা এই মুহূর্তে দেখছে 2 জন, আরো আগে অনেকে দেখতো। আচ্ছা আমি একটু কমেন্ট গুলো পড়ি একদম প্রথম থেকে। মুনতাসির আকবর খান নুসা চানকে ট্যাগ করে বলছে ইয়েস, হোয়াট কমেন্ট ডাজ বিন, ও ওয়েলকাম, থ্যাংক ইউ অল। নুসা চান ওয়াও কমেন্ট, লাইক কমেন্ট করছে, লাইক আহমেদ রায়হান, আশা করি বুঝতে পারছো। স্যার কুজিলি বুঝিনে আবার বুঝাই দেন, এটা অলরেডি করা হয়েছে, বুঝানো দেওয়া হয়েছে আবার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপর বিগ ফ্যান বস ভাই, আপনার তো আমার সাথে এসএসসি দিছে, আমার ক্লাসে আজকে আসছে মশিউর রহমান তানিম, সেম আমার সাথে এসএসসি দিছে। আচ্ছা ঠিক আছে, আজকে টোটাল 22টা কমেন্ট করা হয়েছে এখানে, তবে শেয়ার কিন্তু অনেক হয়েছে, 141টা শেয়ার হয়েছে, অনেকগুলি শেয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে যে দুজন দেখছো তাদেরকে বিদায় জানাচ্ছি। আর পরবর্তীতে আমাদের এই ভিডিওটা তোমরা ইউটিউবে পাবা, তো ইউটিউবে যারা দেখবা এই শেষ পর্যন্ত তাদের সকলকে আমি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভটি এখানে শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের গ্রুপে করতে পারবা। আর পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেগুলো আমরা ইউটিউবে বা ফেসবুকে যে কোনো একটা লাইভ করব, তো বা রেকর্ডেড ভিডিও হিসেবে আপলোড করব, সেটা বলা হবে। তোমাদের যদি ক্লাসগুলো করানোর আগে কোনো কোয়েশ্চেন থাকে যে ক্লাসে তুমি জানতে চাচ্ছ, সেটা গ্রুপে পোস্ট করতে পারো, তো অবশ্যই আমরা ক্লাসে নিয়ে আসবো। এবং অবশ্যই ক্লাসগুলো শেষ হওয়ার পর আমাদের সলভ ক্লাস থাকবে, যেখানে তোমাদের কোয়েশ্চেনগুলো আমরা সরাসরি ইন্টারেক্টিভভাবে জানবো। এইভাবে কমেন্টে নয়, আমরা গুগল মিটে বা জুমে ক্লাস করাবো, সেখানে একদম ইন্টারেক্টিভভাবে আমরা জানতে পারবো জিনিসগুলো এবং শিখতে পারবো। আজকে আমাদের এই ক্রোমোজোম দিয়ে শেষ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।